আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দুদেশের সাধারণ মানুষও। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে 2010 ও 2021 সালের দুটি চুক্তির বিষয় আলোচনায় এসেছে। স্থানীয়রা বলছেন, পূর্বের চুক্তি সম্পূর্ণ না করে নতুন করে কাজ নয়। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। গেল 10 জানুয়ারি আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখা বা নোম্যান্স ল্যান্ডের ভিতরে কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবির বাধায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে বিএসএফ। এ নিয়ে উত্তেজনা ছড়ায় দুই দেশের স্থানীয়দের মধ্যে। শনিবারও পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্তে শূন্যরেখার ভিতরে ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করে ভারত, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সরে যায় বিএসএফ। স্থানীয়রা অভিযোগ করেন, হাসিনা সরকারের পতনের পর সীমান্তে নিজ কৃষি জমিতে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এটা তো পুরোপুরি অন্যায়, আন্তর্জাতিক এরকম কোনো নিয়ম নাই। আমরা যেটা জানি আমাদের বেড়া দিয়ে ধরছে, ওরা কিন্তু ওই যে বেড়া বিএসএফ খাড়াইয়া আছে আর পাবলিকও লাগিয়ে দিচ্ছে, আর আমাদের 4টে বিডিআর গেছে, ওরা গাইতেছে। কৃষককে হাল চাষে বাধা দিচ্ছে, সেখানে জমি চাষে যারা গরিব রয়েছে, অসহায় ব্যক্তি রয়েছে, তারা জমি চাষ করে দিন মিলে দিন খায়, সে সমস্ত দিনমজুর এবং কৃষক ভাইদের তারা কোনো কাজ করতে দিচ্ছে না। বর্তমানে আতঙ্কের উপরে আমরা পড়িয়েছি, এখানে খুব আতঙ্কের উপর বেড়া কাটা যে হিসাব দিচ্ছে, এই হিসাবে তোমার আমাদের বোটার গতি হাঁটা মুশকিল আছে। আমাদের বিজিবির সামনে কাজ শুরু করলেও বিজিবি কোনো বাধা দিতে পারে না। ওরা বলে শুধু যে উপরে কোনো নির্দেশ না আসা পর্যন্ত কাজ করতে পারবো না। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো দেশ বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ বলছে, 2010 সালের চুক্তি অনুযায়ী আঙ্গুরপোতা দহগ্রাম এলাকার শূন্যরেখা বরাবর কাঁটাতার দিতে পারবে। এই চুক্তির আলোকেই বেড়া দেওয়ার কথা বিজিবিকে জানিয়েছে বিএসএফ। তবে দুই দেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে, এটা 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে। দুই পক্ষ সম্মত হয়েছে যে এখানকার উত্তেজনা কমে আসে, সেই ক্ষেত্রে উভয় পক্ষ তার এই মুখোমুখি অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় তাদের ট্রুপস নিয়ে আসবে। ওরা ওদের যত বাংকার করেছিল ওরা ক্লোজ করবে, আমরা আমাদের সকল বাংকার ক্লোজ করব। বিজিবি বলছে, 2021 সালে 3 বিঘা করিডোর দিয়ে আঙ্গুরপোতা দহগ্রাম এলাকার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন না হলে ভারতও কাঁটাতার দিতে পারবে না। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজানুর জানাবেন যে সীমান্তে উত্তেজনা নিরসনে কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখছেন কিনা, এবং এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? জি হাবিবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কিন্তু এই কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কিন্তু গত কয়েকদিন থেকে জনমনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি কিন্তু ভারতীয় বিএসএফ যেমন তাদের বর্ডারের মধ্যে অবস্থান নিয়েছেন, বাংলাদেশের যে বিজিবি আছে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, তারাও কিন্তু বাংকার করে বাংলাদেশ অংশে কিন্তু অবস্থান নিয়েছিলেন। গত শুক্রবার ভারতীয় বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তারা কিন্তু কাঁটাতারের বেড়া স্থাপন করার জন্য কিন্তু সেখানে আসেন এবং ভারতীয় কিছু নাগরিকও তাদের সঙ্গে আসেন। কাঁটাতারের বেড়ার নির্মাণে কিন্তু বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং সাধারণ যারা এলাকাবাসী রয়েছেন তারা সেখানে বাধাগ্রস্ত করেন। বাধাগ্রস্ত করার ফলে কিন্তু সেখানে একটি আতঙ্ক বিরাজ এবং উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। আপনি হয়তো একটু আগে নিউজে বললেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি কোনো দুই দেশের মধ্যে সীমান্তের মধ্যে যদি কোনো স্থাপনা নির্মাণ করে, তাহলে কিন্তু দুই দেশের সম্মতির প্রয়োজন। সম্মতির বাইরে যদি সেটি করতে যায় তাহলে কিন্তু সেটি কিন্তু আইনের বিধি নিষেধ লঙ্ঘন করে। ভারতীয় বাহিনী যে বিএসএফ রয়েছে তারা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই কিন্তু এই কাঁটাতারের বেড়া কিছু অংশ স্থাপন করেছে এবং পরবর্তীতে শনিবার কিন্তু তারা বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আছেন তারা কিন্তু কঠোর হস্তে কিন্তু তাদেরকে করেন। পরে কিন্তু তারা সেখান থেকে সরে যায় বা বেড়া নির্মাণে কিন্তু তারা
বেড়া নির্মাণ করতে পারে না। তো এই ছিল আসলে লালমনিরহাট থেকে এই সীমান্তের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাঁটি করতে পারছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক ও মানসিক অবস্থাও বেশ ভালো। এছাড়াও তার শারীরিক পরীক্ষার রিপোর্টও আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। প্রতিদিনের মতন রোববারও স্থানীয় সময়ে দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান। বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, চিকিৎসার পাশাপাশি সব সময় দেশের খোঁজ খবর নিচ্ছেন বিএনপি নেত্রী। দেশের জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের সমর্থন দিয়েছেন, নির্দেশনাও দিয়েছেন। কার্যক্রমগুলি ওনার রিপোর্টগুলি কালেকশন করা হচ্ছে এবং ওই রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে, স্টেপটা কি নেওয়া হবে, এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। শুল্ক কর বাড়ায় এ যেন মরার উপর খাড়ার ঘা। রাজনৈতিক অস্থিরতায় এমনিতেই প্রতিটি ভোগ্য ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, এতে করে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের। এর মধ্যে বর্তমান সরকারের শুল্ক কর বাড়ানো জনজীবনে আরো দুর্বিষহ হয়ে উঠবে বলে মনে করছেন ভোক্তারা। ইতিমধ্যেই শুল্ক বসানোয় বাড়তে শুরু করেছে পণ্যের দাম। কর বাড়ানোর এমন সিদ্ধান্তে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, যেসব পণ্যের দাম এখনো বাড়েনি সেগুলোর উৎপাদনকারী ও সরবরাহকারীরা বলছেন পুরনো চালের মজুদ শেষ হয়ে নতুন পণ্য বাজারে এলে সেগুলোর দামও বাড়বে। নানা কারণে পণ্য উৎপাদন খরচ আগের থেকেই বেড়েছিল। এখন সরকার ভ্যাট ট্যাক্স বাড়ানোর কারণে খরচের সীমা মাত্রা ছাড়িয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, জানাবেন যে শুল্ক কর বাড়ায় বাজারে কেমন ধরনের প্রভাব দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ বিষয়ে? হাবিবা, আসলে ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, তারা আসলে হতাশা এবং অস্থিরতার কথা বলেছেন। ক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে এমনিতেই গত কয়েক মাস ধরেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা চলছে, তার মধ্যে নতুন করে এই ভ্যাট ট্যাক্স বাড়ানোর কারণে আসলে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। তারা আসলে যেটি অভিযোগ করছেন যে যেসব পণ্যের ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে শুধু সেই সব পণ্য নয়, বাদ বাকি যে অন্য যেসব পণ্য রয়েছে যেগুলোতে নতুন করে কর বসানো হয়নি সেসব পণ্যের দামও আসলে বিক্রেতারা বেশি নিচ্ছেন বলে অভিযোগ করছেন। এছাড়াও তারা যে অভিযোগটি বেশি করে করছেন সেটি হচ্ছে আসলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার 15 দিন আগে থেকেই কিন্তু আসলে বিক্রেতারা তারা এসব পণ্যের দাম বেশি করে নিচ্ছেন বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। বিক্রেতারা যেটি বলছেন, তারা আসলে বেশি দামে কিনতে হচ্ছে, যার ফলে তারা বেশি দামে বিক্রি করছেন। পাশাপাশি কিছু কিছু পণ্যের আসলে সরবরাহ কম রয়েছে, যার ফলে তারা বেশি দামে বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে বাজারে নতুন করে আসলে চালের বাজারে একটু অস্থিরতা চলছে। গেল কয়েকদিনের মধ্যেই প্রতি কেজি মোটা চালে 5 থেকে 7 টাকা এবং প্রতি কেজি চিকুন চালে আসলে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কিন্তু অন্যান্য যে পণ্য রয়েছে, ডাল থেকে শুরু করে একেবারে নিত্য পণ্য, প্রত্যেকটির দাম কিন্তু চড়া। এছাড়া আপনাকে যদি একটু জানিয়ে রাখি, সবজির বাজারে কিন্তু একটু স্বস্তি বিরাজ করছে। বেশিরভাগ সবজি 20 থেকে 30 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। তবে আলুর দামটা নিয়ে আসলে ক্রেতারা আমাদেরকে অসন্তোষ জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এখন একেবারেই আলুর মৌসুম, সেই সময়ে আসলে 40 থেকে 45 টাকা কেজি দরে কিন্তু আলু কিনতে হচ্ছে, যেটি তারা 2 বছর আগেও আসলে 20 টাকা কেজি, 20 থেকে 25 টাকা কেজিতে তারা কিনতে পেরেছিলেন। তো সব মিলিয়ে বাজারে যদি বলি, আসলে এক ধরনের অস্থিরতা চলছে। যারা নিম্ন আয়ের মানুষ তারা আসলে কিভাবে তাদের দিন পার করবেন সেই দুশ্চিন্তার কথা আমাদেরকে বলছিলেন। তা হাবিবা, এই ছিল কারণ বাজার থেকে বাজারের পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আমদানি করা পণ্যের দাম। এর মধ্যে পেঁয়াজের দাম কেজি প্রতি 7 টাকা কমে বিক্রি হচ্ছে 38 টাকায়। এছাড়াও দেশীয় আলু, পেঁয়াজ, শিম, বেগুন, কপি সহ কমেছে বিভিন্ন সবজির দাম। দর্শক, আমদানি রপ্তানি ও বাজার পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ।
আজ জানাবেন যে সীমান্তে উত্তেজনা আমদানি রপ্তানির উপর কোনো ধরনের প্রভাব ফেলেছে কিনা এবং আমদানি করা পণ্যের বাজার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, আসলে বিভিন্ন সীমান্তে উত্তেজনা বিরাজ করলো। হিলি সীমান্তে কিন্তু কোনো প্রকার উত্তেজনা বিরাজ করেনি এবং প্রতিদিনের ন্যায় কিন্তু এখানে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভারতীয় ট্রাক কিন্তু তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করছে এবং বেলা 11টার পর থেকে ভারতের অভ্যন্তর থেকে পণ্য নিয়ে বাংলাদেশে কিন্তু পণ্যবাহী ট্রাক কিন্তু প্রবেশ করে। আর এখানে কিন্তু কোনো প্রকার এখনো যে আমদানি রপ্তানি বন্ধ বা এই ধরনের কোনো প্রভাব কিন্তু এখন পর্যন্ত পড়েনি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে প্রায় গতকালকে দেখেছিলাম 112 ট্রাকে প্রায় 4,500 মেট্রিক টন চাল আমদানি হয়েছে এবং চালের আমদানি হলেও কিন্তু চালের দাম কিন্তু কমেনি। তবে অন্যান্য যেসব কাঁচা পণ্য রয়েছে, যে বিশেষ করে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি, সেগুলোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আপনাকে এখন বর্তমানে হিলি স্থলবন্দরের যে কাঁচা বাজার রয়েছে সেখানে আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখলাম যে ভারতীয় যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা এবং দেশি যে পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 42 থেকে 43 টাকা কেজিতে। তবে সেই সঙ্গে কিন্তু কাঁচামরিচের দামটি কিন্তু অনেকটাই কমে গেছে। কাঁচামরিচ আপনার শুধুমাত্র 30 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। সেই সঙ্গে সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে। সবজি এখন আপনার 20 থেকে 30 টাকার মধ্যে কিন্তু সবজি পাওয়া যাচ্ছে। সবে বাঁধাকপি আমরা দেখেছিলাম কিছুদিন আগেও কেজি প্রতি বিক্রি হচ্ছে 60-70 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে শুধুমাত্র 10 থেকে 12 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। অন্যদিকে আলুর দামটি কিন্তু কমে গেছে, আলু বিক্রি হচ্ছে শুধুমাত্র 20 থেকে 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বলা যায় যে হাবিবা, অন্যান্য সীমান্তে অভ্যন্তরে যে বিশৃঙ্খলা সেটি কিন্তু হিলি সীমান্তে নেই। আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে, সেই সঙ্গে নিত্যপণ্যের দাম অনেকটাই কিন্তু কমতির দিকে। তবে চালের বাজারটি যদি নিয়ন্ত্রণে রাখা যায় সেক্ষেত্রে ক্রেতাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে, এমনটি কিন্তু বলছে সাধারণ ভোক্তারা। তো হাবিবা, এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে হিলি বাজারের পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। শত বছরের ভোগান্তি নিরসনে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে মাদারীপুরের শিবচরের আড়িয়ালখা মরা নদের উপর। সেতু না থাকায় খেয়া নৌকায় ছিল কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। এখন কাঠের সেতু ব্যবহার করে নদ পারাপার হচ্ছেন স্থানীয়রা। তবে স্থায়ী দুর্ভোগ নিরসনে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে স্থানটিতে সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানা রিপোর্টে। স্থানীয়দের সহযোগিতায় ও প্রবাসীর অর্থায়নে 600 ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করা হয়েছে মাদারীপুরের শিবচরের নীলক্ষীর আড়িয়ালখা মরা নদের উপর। এতে মাহমুদের চর খেয়াঘাটের দুই পারের মানুষের মাঝে যোগাযোগের নতুন দ্বার স্থাপিত হয়েছে। বর্ষা এবং শীত উভয় মৌসুমে নদে পানি থাকায় সারা বছরই হাট বাজার থেকে শুরু করে উপজেলার সঙ্গে যোগাযোগ করতে খেয়া পার হতে হতো স্থানীয়দের। তবে কাঠের সেতু চালু হওয়ায় ভোগান্তি কমেছে তাদের। প্রতিদিন আমরা 5-6 হাজার লোকের দিক দিয়ে যাতায়াত করি। আমাদের অনেক কষ্ট হয়, ওই পাশে শিরোইল অথবা বাগমারা ঘুরে কালামাতে যেতে হয়। তাতে আমাদের প্রায় 7-8 কিলোমিটার জায়গা দূরত্ব বেশি হয়ে যায়। আমরা এই জন্য এই যে যদি পার হয় আমরা 10-15 মিনিটের ভিতরে আমরা কালামেদ্দা বাজারে যেয়ে পৌঁছতে পারি। ঘাটে বসে আমরা অনেক কষ্ট করছি, বৃষ্টি রোদ্রে আমাদের যে পারাপার করতে উনি বয়স হয়ে গেছে, উনি আসতো না ঠিকঠাক মতন। প্রায় 4 মাস যাবত আমাদের এটা কোনো কিছু করতেছে না, বন্ধ ইন টোটাল। যাতায়াতে অনেক সমস্যা ছিল, এখন অনেক সবাই অনেক সুবিধা হয়েছে। তবে এই সেতুটা অস্থায়ীভাবে আমরা একটা কাঠের সেতু করছি। যদি এখানে স্থায়ীভাবে একটা সেতু হয় তাহলে আমাদের খুব সুবিধা হয়। আমাদের একটা দাবি সরকারের কাছে যে আমাদের এই ব্রিজটা কাঠের এখন হয়েছে কাঠের, আমাদের এই ব্রিজটা জানি চিরস্থায়ী থাকে, এরকমভাবে আমাদের একটা ব্রিজ চাই। এলাকাবাসী যারা পারছে ওই পারের লোকও আমাদেরকে সাহায্য করছে এই ব্রিজটা বানাইতে। অনেক মানে এই মুহূর্তে আমাকে ওই ব্রিজ পাই আমরা অনেক খুশি আছি, ভালো আছি, শান্তিতে আছি। বয়ে থাকতে হইতো, বাজার পাইতাম না, হাট পাইতাম না, একটা রুগী নিয়ে গেলে যাইতে পারতাম না, মানে রাত্রে কোনো যোগাযোগ বন্ধ হয়ে যেত। কাঠের সেতুর সামান্য দূরে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতে সহজে যেতে পারছে শিক্ষার্থীরা। আমার বাড়ি আসলে উপারের কারণে আমি যে প্রাইমারি স্কুলে পড়তে পারতাম না। আমরা এই স্কুলে পড়তাম, এখান দিয়ে ঘুরে যেতে আমাদের 1-1.5 ঘন্টার মতো সময় লাগতো। তারপরে এই কাঠের ব্রিজ হওয়ার পরে আমাদের অনেক কম সময় লাগে, আমরা অনেক তাড়াতাড়ি স্কুলে যেয়ে পৌঁছাতে পারি। এই সেতু হওয়ার কারণে আমরা এই স্কুলে পড়তে পারতাছি। আগে নৌকা ছিল, তার জন্য আমরা দেরি হয়ে যেত। এখানে ব্রিজ হওয়ার পরে আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা আগে থেকে বাড়তেছে। আগে যেমন নদী ছিল, নদীর কারণে এখানে ছাত্রছাত্রীরা আসতে কষ্ট হতো, তাদের দুর্ভোগ ছিল। এখন এই কাঠের ব্রিজ হওয়ার পরে ওই পারের লোকজন এখন আমাদের স্কুলে আসতেছে এবং তারা আসতে আগ্রহী, কারণ তারা আগে পারাপারের কারণে সমস্যার কারণে এখানে আসতে পারে নাই। ভবিষ্যতে এখন যেটা স্থায়ী সেতু হয়ে যায়,
পাকা ব্রিজ হয় তাহলে আমাদের এলাকা দেখা যায় এখানে স্টুডেন্ট সংখ্যা বাড়বে। তবে এলজিডির কর্মকর্তা স্থানটিতে পাকা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান। মাহমুদপুর খেয়াঘাটে স্থানীয় জনগণ তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে যে কাঠের ব্রিজটি নির্মাণ করেছেন, বাস্তবিক অর্থে আমাদের অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ প্রকল্পের আওতায় ওখানে টপো সার্ভে এবং সয়েল টেস্টের কাজ সম্পূর্ণ হয়েছে। ওটা ডিজাইনের ইউনিটে কাজ চলমান আছে। অনূর্ধ্ব 100 মিটার ব্রিজের ডিপিপিতে সংশোধন সাপেক্ষে এখানে কাজটি বাস্তবায়ন করা হবে। বাঁশ কাঠ ও লোহার পেরেক দ্বারা সেতু নির্মাণে আপাতত দুর্ভোগের অবসান হলেও এখানে স্থায়ীভাবে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, জানাবেন যে শীত বাড়ায় জনজীবনে কেমন প্রভাব দেখছেন এবং এ বিষয়ে কৃষি স্বাস্থ্য বিভাগ কি বলছে? আমরা আজকে সকালের চিত্রটাই যদি বলি তাহলে যে দেখা যাচ্ছে যে ভোর থেকে কুয়াশা থাকছে এবং সেটি ঘন কুয়াশা, যার কারণে হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন সড়কে যানবাহন চলতে হচ্ছে। এরপরে যদিও কোনো দিন সূর্যের দেখা মেলে, আবার কোনো দিন একেবারেই রোদ বের হয় না বা একটা ছায়াযুক্ত মেঘলাযুক্ত আকাশের মতো যে পরিবেশ থাকে সেটি বিরাজ করে শীতের কারণে। এর সাথে রয়েছে উত্তরের হিমেল হাওয়া, সব মিলিয়ে শীতের তীব্রতা বাড়িয়ে দেয় কয়েক গুণ। আজকেও সকাল 9টায় মেহেরপুরের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যার এই শীতের বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। বিশেষ করে কৃষকরা বা যারা ভোর থেকে ফজরের নামাজের পর থেকে অনেক কৃষক মাঠে গিয়ে কাজ করে থাকেন, তার দৈনন্দিন ক্ষেতের কাজ, সেই কাজটা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এরকম সকালে তারা কোনো অবস্থায় মাঠে যেতে পারছেন না এবং কাজ করতে পারছেন না, ফলে দিনের বেশিরভাগ সময় তারা শীতের মানে কারণে তারা বসে বসে সময় কাটাচ্ছেন, ফলে চাষ কাজে একটা বিরূপ প্রভাব পড়েছে। তবে শীতের কারণে কিছু ভালো খবরও তাদের আছে। কৃষকরা আমাদেরকে যেটি বলছেন যে যত বেশি শীত পড়বে তত শীতকালীন যে কিছু মৌসুমি ফসল আছে সেটা কিন্তু ভালো হবে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে মেহেরপুর জেলা কিন্তু সবুজে পুরো মাঠ কিন্তু এখন ছেয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছেন যে যদি শীতের তীব্রতা বাড়ে এবং কুয়াশা থাকে তাহলে কিছু ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই বিষয়ে তারা চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমরা যদি হাসপাতালের চিত্র বলি তাহলে ঠান্ডা, সর্দি, জ্বর সহ মৌসুমি যে রোগ বালাই আছে সেগুলো একটু বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর মানুষ হচ্ছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। খালি পেঁয়াজের আবাদ শুরু হয়েছে রাজবাড়ীতে, তবে বীজ ও সার সংকটে রয়েছেন চাষিরা। এবারও উৎপাদন ঠিক রাখতে মৌসুমের শুরুতে জেলার 4000 কৃষকের মাঝে বিনামূল্যে 1 কেজি করে পেঁয়াজের বীজ বিতরণ করে কৃষি বিভাগ। কিন্তু বীজ না গজানোয় মারাত্মক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। পরে নতুন করে বীজ বিতরণের সিদ্ধান্ত হলেও এখনো বেশিরভাগ কৃষক ওই বীজ পায়নি। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। পেঁয়াজ উৎপাদনে তৃতীয় জেলা হিসেবে পরিচিত রাজবাড়ী দেশের 15% পেঁয়াজ উৎপাদন করেন এই জেলার কৃষকরা। লক্ষ্যমাত্রা পূরণে বিনামূল্যে BADCর বীজ বিতরণ করে কৃষি বিভাগ। ওই বীজের চারা না গজানোয় বিপাকে পড়েন কৃষকরা। এই ক্ষতি পুষিয়ে দিতে পুনরায় বীজ বিতরণ শুরু করলেও এখনও বীজ পায়নি 1500 কৃষক। এদিকে বেড়েছে সার ও কীটনাশকের দাম, ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। জ্বরের জন্য লোকে আমাদের এই নাভি পড়ছে দানা, নাভি পড়ার কারণে পাস পড়ে গেছে। দানা জ্বালাই নাই, আগে দানা দিয়েছিলাম সেই দানা জ্বালাই নাই, তারপরে দানা ফেলাইয়া লোকে দানা হয়। খরচ তো ধরেন পাখি প্রতি 10 টাকা করে পড়ে যাচ্ছে, 700 করে দাম। আর খরচ তো কত আপনারা বোঝেনি, সারের তো মেলা দাম, 1600-1700 টাকা বস্তা TSP পটাশ। পেঁয়াজের তো দাম নাই, লাগাচ্ছি এখন বুই ফেলা থুইছি পেঁয়াজ লাগানোর জন্য, এখন তো না লাগালে আর কি লাগাবো, পেঁয়াজ ছাড়া তো লাগানোর কোনো জিনিস পাইনি। পেঁয়াজ বর্তমান বাজার যাচ্ছে 1800-2000 টাকা। এই জন্য গৃহস্থরা একটা জনের দাম হলো 800 থেকে 700 টাকা। আপনার ওই জন্য
অনেকে পেঁয়াজের ক্ষেত আবার ছাড়িয়ে দিয়ে বুই লিজ দিয়ে দিচ্ছে। আবার মনে করেন যে যাওয়া লাগাচ্ছে এই পেঁয়াজের অনেক বেশ বহল খরচা লাগাতে আমাদের দেরি হলে সরকারি দানা অনেক প্রজেক্টে দিয়েছিল, তাদের একজনেরও দানাও জ্বালাই নাই। 100-র মধ্যে 95 জনের দানাই মনে করেন আপনার জ্বালাই নাই। দানাটা মাছ যার পরিবর্তিতই পড়ছিল আবার ফের ডবলে আবার আলি ফেলা আপনি কিনে আবার মনে করেন দানাটা লাগানো লাগতেছে। খরচ দ্বিগুণ খরচা বেশি। 4000 টাকার দানা আপনি কিনতেছে 6000, 7000, 8000, 9000 টাকা দিয়ে। 15 দানা আমাদের সেগুলো পাই নাই, আমরা একজনও পাই নাই। এগুলো আমাদের কিসের মধ্যে আসে নাই। যারা বড় লোক তারাই পায়, আর যারা গরিব মানুষ এরা জানেই না যে কোথায় জানা যায় সরকারি দানা কোথায় গেলে পাবে কীভাবে। এবং যে কৃষি যে কর্মকর্তা আছে আমাদের চন্দনীতে, তাদের আমরা মাঠে কখনো দেখি নাই যে আসে যে এটা করলে এটা ভালো হবে ওটা করলে হবে, সেটা আমরা কোনো কিছু পাই নাই। চন্দন যে কৃষি কর্মকর্তা আছে যে কৃষি লোক চন্দন ইউনিয়নের, সে আমাদের কখনো মাঠে পর্যন্ত আমরা দেখি নাই এবারকার সিজনে। এবং তাকে দেখেন বলতে জানে দানা আপনাদের সরকারি দানা পাইছেন কি পান নাই, এ ধরনের কোনো কিছুই বলে নাই। তাদের কোনো সময় তারা আমরা দেখি না। মানে খরচ বেশি। এক পাখি জমি 18,000 টাকা কিনছি, রাখছি সংকারে রাখছি, আবার পিএসটি জায়গায় আমাদের 40,000 টাকা করে পাইতে খরচ হবে। পরবর্তীতে বোঝা যাবে যে আমরা লস খাবো কি, মানে যে বেশি লসেরই সময় বেশি বার যে পিজা এই ধরনেরই। মুড়ি কাটা পেঁয়াজ গতবার বিক্রি করছি 3500, 3700, এবার হচ্ছে 2500, 2000 টাকা মুড়ি কাটা পিস। মানে এবার লাভ কম নাই বললেই চলে, দাম বেশি। মানে তখন 5000 টাকা মন, 5500, 4800 এই ধরনের মন কিনে লাগানো হয়েছে। এখন সেই পিস বিক্রি হচ্ছে আপনার 2500, 2000 টাকা বিক্রি হচ্ছে। লস, পুরোটাই লস। আর এমনিতে ধরেন সব কিছু নামে পড়ে গেছে বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে, ঠিক আছে। কোথাও কিছু করতে পারি না। এক ভাই বই লিস্ট রাখলে পরে 18,000, 20,000 টাকা লাগতেছে, ঠিক আছে। সবথেকে বেশি খরচ। তারপর যদি বাইরের থেকে যদি এইসব পণ্যগুলো আসে, ঠিক আছে, কিছু এবারে ধরা খেয়ে যাবে, অনেকটা লসের দিকে যাবে, ঠিক আছে। লাভ তো হবেই না, অনেক লোকসান হবে। এবার যদি ইন্ডিয়াতে পেঁয়াজ না আনে তাহলে এবারকার কৃষকরা আর কি লাভের মুখে দেখতে পারে, ভালো হবে, ঠিক আছে। বাংলাদেশের জন্য কৃষকরা কিছুটা লাভের মুখ দেখতে পারবে আর কি। এক পাই জমিতে তো অনেক খরচ, ঠিক আছে। তারপরে এবার ওয়েদারে মনে করেন যে আপনার ক্ষেতটা পিছিয়ে গেছে, ঠিক আছে। সব কিছু দিয়েই লসের পালা। এবার যদি বাইরে থেকে পেঁয়াজটা না আসে তাহলে কৃষিরা কাজে আর কি একটু লাভবান হইতে পারবে আর কি। কৃষি বিভাগ বলছে বীজ দেয়া দেরি হলেও আরও কিছুদিন হালি পেঁয়াজ রোপণ করা যাবে। এছাড়া সার সংকট সমাধানে বাজার মনিটরিং এর আশ্বাসও দেন তিনি। রাজবাড়ী জেলায় এবছর 36,020 হেক্টর জায়গায় পেঁয়াজ আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের মুড়িকাটা পেঁয়াজ 5,700 হেক্টর জায়গায় আবাদ হয়েছে, সেটা এখন হারভেস্ট চলতেছে এবং বিক্রি চলতেছে। আমাদের হালি পেঁয়াজ 32,450 হেক্টর জায়গায় লক্ষ্যমাত্রা রয়েছে। ইতিমধ্যেই আমাদের প্রায় 22,000 হেক্টর জায়গায় হালি পেঁয়াজ রোপণ শেষ হয়ে গেছে। বাকি জমি আগামী 10-15 দিনের মধ্যেই লাগানো শেষ হয়ে যাবে। আমরাও কৃষকদের পাশে রয়েছি, পরামর্শ দিতেছি। আমরা কৃষকদের দ্বিতীয় পর্যায়ে বীজ দ্বারা সহায়তা করেছি, সেটা একটু লেট হলেও কৃষক লাগানো শুরু করছে এবং চারাও করতেছে, ওই পেঁয়াজ দ্বারা গুটিও করবে। এরকম আমরা মাঠ পর্যায়ে আভাস পাচ্ছি। সকল কৃষক বীজ পেয়ে খুশি, তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এখন বর্তমানে পেঁয়াজ নেই, কৃষক ব্যস্ত আছে এবং পেঁয়াজের টোটাল লক্ষ্যমাত্রা, উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের জেলায় 5,10,000 মেট্রিক টন। আসলে এটা বাড়তি খরচ না, যেহেতু এবছর বৃষ্টি 2টা লেট হয়ে গেছিলো, যার কারণে এমনি রবি ফসল লাগাতে দেরি হচ্ছে। আর কৃষকের চারা তারা উপযুক্তভাবেই তৈরি করেছে, তারা সকল মাঠে লাগাচ্ছে। এখন নিচু জমিগুলো যে অবস্থায় আসতেছে ওই জায়গায় পেঁয়াজ লাগাচ্ছে এবং পেঁয়াজ দীর্ঘ সময় ধরেই আমাদের প্রায় 1 মাস আগে থেকে লাগানো শুরু হয়ে গেছে। আর 15 দিন লাগাবে, ইনশাল্লাহ আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। কৃষকের পেঁয়াজ উৎপাদনও আমরা আশা করতেছি কোনো প্রকার ন্যাচারাল বা পরিবেশগত কোনো হ্যাজার্ড না হলে পরে পেঁয়াজ উৎপাদন অনেক ভালো হবে ইনশাল্লাহ। চলতি মৌসুমে রাজবাড়ীতে 32,000 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV। জানাবো খেলার খবর। বিপিএল এর সিলেট পর্বের শেষ দিনে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও চিটাগং কিংস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চিটাগং। ম্যাচ শুরু দুপুর 1টায়। টানা 2 জয়ে ছন্দে রয়েছে সিলেট, তাতে 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে দলটি। এদিকে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে কিংসের অবস্থান 3-এ। দিনের অন্য ম্যাচে অপ্রতিরোধ্য রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। আসরে এখনো অপরাজিত রাইডার্সরা 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে সোহানের দল। এদিকে আসরের শুরুটা ভালো হলেও শেষ 2 ম্যাচে জয় নেই খুলনার। 4 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান 4-এ। ম্যাচ শুরু
সন্ধ্যা 6:30টায়। আসন্ন এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের হোম ম্যাচগুলোর দেশের বাইরে খেলতে হবে বাংলাদেশকে। এএফসি স্ট্যান্ডার্ডে কোনো মাঠ প্রস্তুত না থাকায় এমন শঙ্কা জেগেছে বলে আরটিভিকে জানান বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি। মাঠ তৈরি না হলে দেশের মাটিতে হামজাকে খেলতে দেখার আশা পূরণও সহসা হচ্ছে না দর্শকদের। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির সাথে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার হাতছানি। দীর্ঘদিন পর দেশের ফুটবলে নতুন করে প্রাণ ফিরতে শুরু করেছে, কিন্তু যে এশিয়ান কাপ ও হামজাকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে দেশের ফুটবল সমর্থকেরা, সে আকাশে যেন কালো মেঘের আনাগোনা। অ্যাওয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে মূল পর্বে যাওয়ার লক্ষ্যের কথা আগেই শুনিয়েছিলেন বাংলাদেশের কোচ, কিন্তু বাফুফে জানাচ্ছে দেশের মাটিতে নাকি ম্যাচ আয়োজনের জন্য সময় মতো মাঠই প্রস্তুত হচ্ছে না। এখন তো আমাদের এফসিকে অ্যাফোর্ড মানে গ্রাউন্ড দেওয়ার মতন কোনো গ্রাউন্ড আমাদের হাতে নাই, তো সুতরাং 25-এ আমরা এফসির হোম গ্রাউন্ড নিয়ে এটা সম্ভবপর হবে না, এটা বাইরে খেলতে হবে আমাদের। ঢাকায় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় সেখানে খেলা নেই দীর্ঘদিন। ঘরোয়া লিগের খেলা ঢাকার বাইরে হলেও সেসব মাঠ আন্তর্জাতিক মানের নয়। ঢাকা স্টেডিয়ামে ফ্লাড লাইটের কাজ শেষ হতেই সময় লাগবে অন্তত 6 মাস, যেখানে এশিয়ান কাপে হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা জুন মাসে। আমরা এটা ফেডারেশন থেকে ক্লোজলি মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আমরা যোগাযোগ রাখছি। আমাদের যে জাতীয় স্টেডিয়াম সেইখানে আজকে প্রায় 2.5-3 বছর ধরে শুধু সংস্কারই হচ্ছে। ফ্লাড লাইট ওখানে এখনও বোধহয় আরও 1-6 মাস লাগবে রেডি হতে। এশিয়ান কাপের বাছাইয়ে অক্টোবরে হংকং ও নভেম্বরে ভারতের বিপক্ষে 2টি ম্যাচও হোম অ্যাডভান্টেজে খেলার সূচি নির্ধারিত আছে। এসব ম্যাচের আগে ভেন্যু প্রস্তুত করতে না পারলে বাংলাদেশের দর্শক যেমন নিজ মাঠে আন্তর্জাতিক ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবে, তেমনি দেশের ফুটবল হারাতে পারে এশিয়ান কাপের মতো বড় আসরে ওঠার সুযোগও। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।